প্রিয় দর্শক, এমন একজনের সাথে কথা বলবো যিনি শুধু পথপ্রদর্শকই নন, সফল উদ্যোক্তাও বটে। মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান স্যার এম এ সবুরকে। স্যার কেমন আছেন? জি, ভালো আছি। স্যার, এই যে শৈশবে যে বেড়ে ওঠা, সেটার একটা গল্প আমরা একটু শুনতে চাই। শৈশবকাল খুব আরামে ভালোভাবে কাটছে আমাদের। আমার বাবা এই ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আমাদের লালন পালন খুব ভালোভাবে হয়েছে। আমাদের বাড়িতে একজন টিচার থাকতেন, একজন মাওলানা সাহেব থাকতেন এবং একজন ছাত্র, তিনজন লোক থাকতেন। তো ওরা সার্বক্ষণিক আমার লেখাপড়ার ব্যাপারে চাপ দিত। মোটামুটি এইটা আমি মনে করি এই চাপ আমার এই জীবনে অনেক কাজে লাগতেছে এই চাপের কারণেই। স্যার, শিক্ষা জীবনটা কেমন ছিল এটা যদি একটু আমাদেরকে বলতেন। পড়াশোনা করতে একদম ভালো লাগতো না। পড়াশোনা করতে হয়েছে, আমার বড় ভাই খুব চাপ দিতেন, এই জন্য পড়াশোনা করতে হয়েছে। কিন্তু আমার রেজাল্ট খুব ভালো ছিল। আমি যে সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষা, ওই সময় বাংলাদেশে 20 জনের মধ্যে একজন ছিলাম আমি। পড়াশোনা ভালো লাগতো না, কিন্তু পড়াশোনা যতটুকু করছি ততটুকু রেজাল্ট খুব ভালো ছিল। এরকম দেখা যায় যে পিঠে হলে অনেক খুনসুটি হয়, মারামারি হয়, এমনকি কখনো? না, ওইটা আমাদের একেবারেই ছিল না। বড় ভাই একটা রিয়েলি বড় ভাই, এবং বড় ভাইয়ের কমান্ড ছিল একদম সুপ্রিম। এর মধ্যে কোনো রকম কিছু যা বলতো সেটাই মেনে চলতে হইতো। ওনার অর্ডার কোনো অমান্য করার কোনো পথে ছিল না। বাবা বেশি চাপ দিতেন না, কিন্তু বড় ভাই দুইজন সবসময় চাপের মধ্যে রাখতেন লেখাপড়ার ব্যাপারে। খেলাধুলায় কেমন ছিলেন? খেলাধুলা করতাম একেবারে স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত। স্কুল থেকে আইসা, আমাদের স্কুল থেকে বাড়ি ছিল প্রায় 1 মাইল দূরে। আইসা খাতা কাগজ বই রাইখা সাথে দুরুম করে মাঠে যায় খেলাধুলা করতাম। খেলাধুলার প্রতি বেশি ঝোঁক একবারে পুরা জীবনটা যেটা খেলাধুলা যেটা রয়েছে। সবচেয়ে পছন্দের খেলাধুলা কোনটা? আমরা ওই সময় ফুটবলই খেলতাম। তারপরে গ্রামের ছেলে যেহেতু দাঁড়িয়ে বান্ধা, হাঁটুডু, এইগুলো খেলতাম আমরা খেলাধুলা। বিশেষ বন্ধু এমন কি রয়েছে? বিশেষ বন্ধু আছে, কিছু বন্ধু আছে, কিন্তু বেশিরভাগ বন্ধুই মারা গেছে। আমার বয়সী বন্ধু আমি দেখিনি, 1-2 জন হয়তো আছে। স্কুল পালিয়ে কি কখনো খেলতে যাওয়া হয়েছে? না, স্কুল পালানোর কোনো জোর ছিল না। বাবার তারপরে বড় ভাইদের স্কুলের যে কমিটি, হেডমাস্টার থেকে ধরে সবার সাথে এমন কানেকশন ছিল, ধরতে গেলে আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিজ এখানে বলা হইতো আর কি। ছোটবেলার কোনো বন্ধুর সাথে কি যোগাযোগ রয়েছে? আছে, বন্ধুর সাথে যোগাযোগ আছে, কিন্তু সেই বন্ধুরা এই বয়স তো হয়েছে, আমারও হয়েছে, বন্ধুদেরও বয়স হয়েছে, কিন্তু বন্ধুরা ওই সামাজিকভাবে বেশ পিছনে আছেন। আমি সেই জন্য আমার কোনো দ্বিধা নাই বন্ধুদের সাথে মিশতে, কিন্তু ওরাই আমার সাথে মিশতে চায় না বেশি। এইটাই দেখলাম যে ওরা মনে করে যে আমি একটা বিরাট কিছু হয়ে গেছি, কি জানি কি, এইটা আমার মনের মধ্যে নেই, কিন্তু ওদের মনের মধ্যে আছে। তারপরেও আমি নিজে আগায় ওদের সাথে সখ্যতা করার চেষ্টা করি। পরিবারের কাছে আমরা একরকম, বা বিজনেস ফিল্ডে আমরা একরকম, আবার বন্ধু মহলে কিন্তু আলাদা একটা পরিচয় থাকে। সেই বন্ধু মহলে আপনার পরিচয়টা কেমন ছিল? এখনকার বন্ধু বান্ধব যারা, ওদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী, এবং আমার সাথে যারা মিশে এবং আমি যাদের সাথে মিশি, ওরা সাধারণত আমার থেকে বয়সে কম, কিন্তু আমি ওদের সাথে মিশতে পারি, আমার সেই ক্যাপাবিলিটি আছে বিশাল। আমি বয়স যাদের ছোট, ওদের সাথে ওই ছোট হয়ে যেতে পারি বয়স, এটা আমি করতে পারি। ওই রকম একটা ক্ষমতা আল্লাহ দিছে। আমি খুব তাড়াতাড়ি বন্ধু বানাইতে পারি, কোনো রকম অসুবিধা হয় না। 1-2 দিনের পরিচয়ে যথেষ্ট বন্ধুত্ব হয়ে যায়। এইটাই এখনকার আমার রীতি আর কি। ছোটোবেলায় যেটা করা হইতো, যেটা সবচেয়ে আনন্দের ছিল, ঈদের চাঁদ দেখার ব্যাপারটা। ঈদের যে সময় চাঁদ দেখা হইতো, ওইখানে তো গ্রামে অনেক বাজি টাজি পড়ানো হতো, এবং হই হুল্লোড় করা হইতো, এবং মিছিলের মতন আদায় করা হইতো। এক অপার আনন্দের দিন ছিল চাঁদ দেখার ব্যাপারটা আর কি। চাঁদ উঠলে তাইলে সাংঘাতিক অবস্থা।
ঈদের সময় এটা বড় একটা ব্যাপার ছিল আমাদের সঙ্গে চাঁদ দেখাটা, চাঁদ উঠলো যে এই অকেশনটা আর কি। বাসার থেকে বাইরে গেছি সেটা তো শুকনো মৌসুমে বাসার থেকে বাইরে হাইটে গেছি, কিন্তু যে সময় বৃষ্টির সময় ছিল ওই সময় কিন্তু অনেকটা রাস্তার অনেকটা বৃষ্টিতে ডুবা যেত, পানিতে ডুবা যেত। ওই সময় বাড়ির থেকে নৌকা কইরা ওই যে যতটুকুন পর্যন্ত শুকনো জায়গা আছে ওইটুকুন পর্যন্ত নামাই দিয়ে যেত, তারপর হেঁটে যেতাম। তো খুব মজা লাগতো, মানে বিশেষ করে মানে স্কুল থেকে আসার পরে মানে ওইখান থেকে ডাক দিতাম খুব জোরে, তারপরে বাড়ির থেকে নৌকা পাঠাইতো। কোনো কোনো সময় অনেকবার ডাইকাও সাড়া পাওয়া যেত না। এগুলির অভিজ্ঞতা আছে আর কি। আরো কি কোনো কিছু হতে চেয়েছিলেন যা হতে পারেননি? আমি এক সময় যে সময় ম্যাট্রিকুলেশনে পড়ি, মানে ক্লাস 10-এ পড়ি, ওই সময় একবার আমার খুব খুব করে ইচ্ছা হইলো যে আমি টিচার হব, টিচার। স্কুলের টিচার, কলেজের টিচার। মানে এইটার প্রকটতা আরও বাইরে গেল যে সে ইন্টারমিডিয়েটে উঠলাম। এরপরের থেকে অঙ্কের উপর, অঙ্ক শিক্ষার উপর অনেক জোর দেওয়া হলো এবং আস্তে আস্তে অঙ্কের প্রতি আমার ভালোবাসা মানে শুরু হয়ে গেল। এরপর এবং যে সময় আমি ম্যাট্রিকুলেশন মানে এই এখনকার এইচএসসি আর কি, এসএসসি যে সময় দিয়েছি, ওই সময় বোর্ড এক্সামিনেশনে আমি অঙ্কে পেলাম 93 100-র মধ্যে। আচ্ছা আচ্ছা স্যার, এমন কি কখনো হয়েছে যে শিক্ষকের কাছে মার খেতে হয়েছে বা কিছু? শিক্ষকের কাছে মার খাইছি খুব কম কম। কম, কিন্তু মার খাইছি বেশি আমার বড় ভাইয়ের কাছে, আমার ইমিডিয়েট যে বড়। কারণটা হচ্ছে যে আমি খুব ঘুম কাতুরে ছিলাম। আমরা 7:30-র সময় মানে পড়াইতে বসাইলে আমি 7টার ট্রেনে ঝিমানি শুরু করতাম। তো একবার ধমক দিল, দুইবার ধমক দিল, তারপরে একবার হয়তো থাপ্পড় দিল, তারপরে একবার হয়তো পাও দিয়েই মারলো। মানে এই রকমের অত্যাচার করছে আমার পড়ালেখার জন্য। পরে কি ঘুম ব্যাপারটা কি কমে গিয়েছিল? না, ঘুম কমে নেই, তাতেও রইয়া গেছে। অন্তত 8টা 8:30 পর্যন্ত আমার রাখতে পারছে এগুলি করে। আমি তো 7:30 থেকে ঘুম, রাত্রে খাইলাম কি খাইলাম না এগুলি মনে পড়ছে না। ঘুম এরকম প্রচণ্ড ধরনের ঘুমের অভ্যাস ছিল আমার। এই যে ব্যবসার ভিতর থেকেও যে এত ব্যস্ততার মাঝেও যে বিয়ের যে ব্যাপারটা, সেটা কি হচ্ছে প্রেমের দিক থেকে শুরু ছিল এমন? না, আমার খুব ভালো জানাশোনা ছিল যার সাথে বিয়ে হয়েছে, আচ্ছা। আমাদের আত্মীয় হয়, এই জানাশোনার থেকেই হয়েছে আর কি। সময় দিতে পারছে না বিশেষ বিশেষ দিনে, এমন কি কখনো হয়েছে? অনেক হয়েছে। ব্যবসার কারণে পরিবারের অনেক কিছু সময় দিতে পারিনি। সেগুলো কিভাবে ট্যাকেল দিয়েছেন? আবার যদি যে সময় দিতে পারিনি, এরপর আবার সময় বের করে আমি নিজেই বলছি এখন আমি ফ্রি ইচ্ছা করলে আমার কাজে লাগাই দিতে পারো। এগুলো নিয়ে কি কখনো মনোমালিন্য হয়েছে পরিবারের সদস্য? খুব একটা না, মনোমালিন্য হইলেও আমার স্ত্রী, আমি জানি কেমন শ্রদ্ধা সহ করতাম। ফ্যামিলি পার্সোনা হিসেবে আপনি একজন কেমন মানুষ সেটা যদি একটু আমার মানুষ যারা বন্ধু বান্ধব জি জি এবং পরিচিত জন, হ্যাঁ। তারা মনে করে আমার মতন পরিবার প্রেমী লোক খুব কম আছে। আমি স্ত্রীর কথা অনেক শুনি, মানে উঠি বসি এই ধরনের মানে কথা মানুষের প্রচলিত আছে এবং আসলে শুনিও। এবং আমার স্ত্রী কিন্তু এই যে খামাখা সময় নষ্ট করে, ব্যবসার সময় নষ্ট করে, কোনো কিছু নষ্ট করে ওরে নিয়ে কোথাও যাইতে এরকম কোনো সময়ই করে নেই। ওর পরিমিতি বোধ আছে, ও সবসময় মানে কোন সময়টা সময় আছে বলে মনে করে ওই সময় হয়তো আমার বলে। আমরা খুব অ্যাকোমোডেটিভ, আমার কোনো রকম অসুবিধা হয়নি। শুরুর দিকে কি কখনো কোনো সমস্যা হতো না? এইটা কি না হয়েছে, আর বিচারটা তো হয়েছেই, বিভিন্ন ধরনের কারণে হয়েছে। তাই বলে এটা এমন কিছু গাঢ় হয় নাই যে দিনকে দিন মাসকে মাস চলবে। একদিন মনোমালিন্য হয়েছে বড় জোর, একদিন কথাবার্তা, একদিন কথা বলি নেই। কিভাবে মানিয়েছেন ওনাকে? আমার মানাইতো না, ওনায়ও বুঝে, ওনায়ও অনেকক্ষণ বিরহ বিচ্ছেদের মধ্যে থাকতে রাজি না, আমিও রাজি না। দুইজনেই আমরা এইরকম, সেই জন্য আমাদের অসুবিধা হয় না। শেষে মিলামেশা হয়েই যেত। জি জি। আর তাছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো পুরুষ লোক মানে যে স্ত্রীর সাথে ভালোভাবে কাটানোর জন্য কিছু টেকনিক যদি অবলম্বন করে, ওদের কথা যদি কিছু শোনা হয়, অর্থাৎ এটা শোনার মতো নাই, মানে এটা করার মতো নাই, এই ধরনের কিছু কথাও যদি
স্ত্রীদের কথা শোনা হয়, শুনে যদি এর কাজ করা হয় তাহলে কোনো রকম অসুবিধা নেই। স্ত্রীরা মনে করে যে এর জন্য ভালো মানুষ আর কে আছে। আমার ক্ষেত্রে এইটাই হয়েছে। শুরুটা তো নিশ্চয়ই সহজ ছিল না, কারণ হচ্ছে একটু একটু তো স্ট্রাগল থাকেই। সেই কোন স্ট্রাগলগুলো হচ্ছে আজও আপনার মনে পড়ে? বিজনেসে তো অনেক উত্তিপত্তি সময় থাকে, বিজনেসে এইরকম হয়েছেও, কিন্তু আল্লাহর মধ্যে আমি একদম মনোবল নিয়ে লেগে রয়েছি এবং আলটিমেটলি আমি মোটামুটি জানি কোন জিনিসটা কোন একটা ঘটনা ঘটলে মানে এটা কীভাবে হ্যান্ডেল করে এখানে আনতে হয়, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আর যদি জানি যে না এটা কোনোভাবেই হওয়ার নয়, তাহলে ওইটা ওই সময় বাদ দিয়ে দিছি। খুব দুশ্চিন্তা করার মতন কোনো ব্যাপার থাকলে ওই ব্যাপারটার চেষ্টা করছি যাতে এই ব্যাপারটা বইলা যাওয়ার জন্য, অথবা এটা বাদ দিছি আমি আমার লাইফের থেকে। বিজনেসের শুরুর দিকটা আর হচ্ছে বর্তমানের যে আজকের আপনার এত বড় যে বিজনেস, সেটার মধ্যে হচ্ছে আপনি কি দেখতে পান পার্থক্য, যে আমি এত দূর এগিয়ে নিয়ে এসেছি এটাকে? বিজনেসের শুরু এবং এখনকার অবস্থা এটার কোনো তুলনা করা যাবে না। তুলনাহীন। এখন এত মানুষ, এত সব কাজ কারবার, এইটা আগে মাঝে মাঝে চিন্তা করি এতগুলি কাজ কেমনে করতেছি। আগে তো একটা ছোট ছোট দুইটা কাজ করতাম, এতেই মানে প্যারেশান হয়ে যেতাম, কিন্তু এখন এতগুলি কাজ করতে অসুবিধা হয় না, কারণ সিস্টেম কাজ করতেছে। আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য এবং সবচেয়ে বড় ব্যর্থতা? সাফল্যতা কি বলবো, সবসময় তো সব কিছুর মধ্যে সফলই হয়েছে সবসময়। ব্যর্থতা খুব কমই হয়েছে, ব্যর্থতা কমই হয়েছে। আর আমার সাথে যারা কাজ করে, অর্থাৎ আমাদের কোম্পানির লোকজন কিন্তু আমার মতন ট্রেন্ড আপ, ওরা মানে মানুষের সাথে ভালো ব্যবহার করে, কোম্পানির প্রতি সিনসিয়ার, মানে ওদেরকে নিয়ে বিরাট ধরনের মানে এত এত লোক, 10টা লোক খারাপ এইরকম আর মার্কিং করে তারপরে ওই লোকটার পিছনে দৌড়াদৌড়ি করার সময় আমার নাই। 10টা লোক যদি খারাপ থাকে ওইখানকার ডিপার্টমেন্টাল হেডারে দেখবে, ডিপার্টমেন্টাল হেডারে আমি 2, 4, 5, 7 মিনিটের মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দিই কীভাবে কী করতে হবে। সুতরাং আমার মানে ব্যর্থতা তো আমি খুব কম দেখি আসলে। স্যার, এই থেকে কিন্তু হচ্ছে আপনার নেতৃত্ব বোধটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে না, আমার নিজের উপর একটা দায়িত্ব রয়েছে, তাদের শিক্ষাদানের যে ব্যাপারটা আমরা বুঝেছি। এবং আপনার সকল কথা থেকে আমি বুঝতে পেরেছি যে নেতৃত্ব মানে শুধু ব্যবসা করা নয়, কারণ দেখা যায় ব্যবসা সবাই করছে, কিন্তু কে একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী বা সর্বোপরি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারছে, সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। অবশ্যই প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আমি এটা লক্ষ্য করেছি এবং আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আজকের জন্য এখানেই শেষ। আবারও দেখা হবে এমনই কিছু বিজনেস আইকনদের সাথে। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।